ক্লাস 11 সেমিস্টার 1 দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে আমাদের আজকে প্রথম পাঠের আলোচনা। এই পাঠে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। এই অধ্যায়ে কিন্তু ঐশ্বরিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনমূলক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ, এই মতবাদগুলো পড়ার দরকার নেই। এই বিষয়ে তোমাদের বিস্তরে সিলেবাস সম্পর্কে যে আলোচনা রয়েছে আমাদের এখানে, সেইখানে আলোচনা করা হয়েছে। তার লিঙ্ক তোমরা আই বটনে পেয়ে যাবে। যদিও বইগুলি তার ধারাবাহিকতা মেনেই কাজ করছে। আগে যেভাবে ওই অধ্যায়গুলো দিয়ে বই ছাপা হয়েছে সেরকমই কিন্তু ছাপা হয়ে রয়ে গেছে, নতুনভাবে কোনো পরিবর্তন হয়নি। তবে তোমাদের এই সিলেবাসে রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের যে সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, সেগুলোই তোমাদের পড়তে হবে। ঠিক আছে, চলো আমাদের এমসিকিউ প্রশ্নের আলোচনা শুরু করি। প্রথমে আছে, কোন গ্রন্থে মেকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র কথাটি ব্যবহার করেন? দ্য প্রিন্স নামক গ্রন্থে মেকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছিলেন ষোড়শ শতাব্দীতে, যখন মধ্যযুগ চলছিল, যখন অন্ধকারাচ্ছন্ন যুগ চলেছিল, সেই সময় দ্য প্রিন্স নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। কোন পরিপ্রেক্ষিতে প্রাচীন গ্রিসের রাষ্ট্র দর্শন গড়ে উঠেছিল? যখন নগর রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্র, যখন নগর রাষ্ট্রের ধারণা ছিল, সেই সময় গ্রিসে রাষ্ট্র দর্শনের আবির্ভাব হয়েছিল। প্রাচীন গ্রিসে কাদের মেটিক বলা হতো? যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করত। এটা তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্রাচীন গ্রিসে জনগণ যারা ছিল তাদেরকে 3 ভাগে ভাগ করা হতো: নাগরিক, মেটিক, দাস। নাগরিক মানে তোমরা বুঝতে পারছো। মেটিক বলতে যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বা পড়াশোনার সূত্রে ওই দেশে মানে গ্রিক দেশে এসে বসবাস করত, তাদেরকে বলা হতো মেটিক। ইংরেজি স্টেট বা রাষ্ট্র শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? স্ট্যাটাস যে ল্যাটিন শব্দ, সেইখান থেকে স্টেট শব্দটি এসেছে। এটি একটু খেয়াল রাখবে যে ইংরেজি যে স্টেট শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ কি? স্ট্যাটাস। এটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষাতে পড়তে পারে। পোলিস কি? পোলিস কথার অর্থ হচ্ছে গ্রিসের নগর রাষ্ট্র। POLIS, পোলিস। সিভিটাস কি? সিভিটাস হচ্ছে প্রাচীন রোমের নগরাষ্ট্র। তাহলে পোলিস গ্রিসের নগরাষ্ট্র আর সিভিটাস রোমের নগরাষ্ট্র। অর্থ একই, কিন্তু ভিন্ন দেশ তার ভিন্ন নামে ব্যবহার করেছেন। কারা সিভিটাস শব্দটি ব্যবহার করতেন? রোমান দার্শনিকগণ। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক গ্রন্থে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন গার্নার। কে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন? ম্যাকিয়াভেলি। তাহলে ম্যাকিয়াভেলি আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি দ্য প্রিন্স নামক গ্রন্থে ব্যবহার বা উল্লেখ করেছেন। কখন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না? আমরা আগেও আলোচনা করেছি, মার্ক্সবাদীরা যে সমাজের স্তর বিন্যাসের কথা বলেছিলেন, সেখানে আদিম সাম্যবাদী সমাজে কোনো রকম কোনো শ্রেণীর অস্তিত্ব ছিল না। কারণ ওই সমাজে কোনো রকম কোনো ব্যক্তিগত সম্পত্তি ধারণা ছিল না। যেদিন থেকে ব্যক্তিগত সম্পত্তি ধারণা আসে, সেই দিন থেকেই সমাজে যে সংখ্যা লঘিষ্ঠ পুঁজিপতি বুর্জোয়া শ্রেণীর ব্যক্তিগণ বা বুর্জোয়া শ্রেণী নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র নামক যন্ত্রটি ব্যবহার করছে। তাহলে আদিম সাম্যবাদী সমাজ এবং সময়তান্ত্রিক সমাজের পরে যে সময়টা গড়ে উঠবে সাম্যবাদী সমাজ, এই দুটো সমাজে কিন্তু শ্রেণীর অস্তিত্ব থাকবে না।
আর শ্রেণীর অস্তিত্ব না থাকলে রাষ্ট্র থাকবে না। এটা মার্ক্সবাদীদের মত। আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে। আধুনিক রাষ্ট্র সম্পর্কে এই মন্তব্য করেছেন কে? হ্যারল্ড ল্যাস্কি। এইটা হ্যারল্ড ল্যাস্কির মতে রাষ্ট্র বা হ্যারল্ড ল্যাস্কির রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র হল মানবজাতির সেই সংঘবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত। এই বক্তব্যটি করেছেন কে? এই বক্তব্যটি করেছেন বার্জেস। রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। উক্তিটি কার? উইলসন, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। রাষ্ট্র হল মর্তে ঈশ্বরের পদক্ষেপ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হেগেল। এই হেগেল যে রাষ্ট্রবিজ্ঞানী, ইনি আদর্শবাদী এবং ভাববাদী তাত্ত্বিক ছিলেন। তিনি রাষ্ট্রকে সর্বশক্তিমান হিসাবে দেখতে চেয়েছেন। তবে এই আদর্শবাদ বা ভাববাদের আরো অনেক নাম রয়েছে: আধ্যাত্মিক মতবাদ, অলৌকিক মতবাদ, চরম মতবাদ ইত্যাদি ইত্যাদি। দেখো, তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, উড্রো উইলসন কে ছিলেন? উড্রো উইলসন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এবং তার পরবর্তী সময়ে পৃথিবীতে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে রক্ষা করা এবং বিশ্বকে শান্তি প্রদান করার জন্য এবং ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করার জন্য এই উড্রো উইলসন বিশেষভাবে তার অবদান রেখে গেছেন। রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কোথায়? রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি প্রাচীন গ্রিস দেশে। দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1513 খ্রিস্টাব্দে, মধ্যযুগে। রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? পোলিস, POLIS। এখানে বাংলাতে দেওয়া আছে, আমরা ইংরেজি যে উচ্চারণ বা স্পেলিংটা হয় সেটা আমরা জানলাম, POLIS, পোলিস। পোলিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পোলিস ভাষাটি গ্রিক শব্দ থেকে এসেছে। সিভিটাস কি? ক্ষুদ্র নগরাষ্ট্র। এরকম প্রশ্ন হতে পারে যে পোলিস কি, সেখানেও কিন্তু অ্যান্সার হবে ক্ষুদ্র নগরাষ্ট্র। জার্মান শব্দ ল্যান্ডটাগ শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করেছে? ভূখণ্ড সম্বলিত রাষ্ট্র। তাহলে রাষ্ট্র শব্দটিকে বোঝাতে গিয়ে জার্মান শব্দ ল্যান্ডটাগ ও ব্যবহার করা যেতে পারে। যেমন সিভিটাস, পোলিস, সেরকম ভাবে ল্যান্ডটাগ। ল্যান্ডটাগ কথার অর্থও কিন্তু রাষ্ট্র। ইংরেজি স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে কোথা থেকে? স্ট্যাটাস। স্ট্যাটাস থেকে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে। স্ট্যাটাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা ল্যাটিন ভাষা। স্ট্যাটাস একটি ল্যাটিন ভাষা। কোন ল্যাটিন শব্দ থেকে স্ট্যাটাস শব্দটি এসেছে? এস্টেট শব্দ থেকে এই স্ট্যাটাস শব্দটি এসেছে। এস্টেট এই ল্যাটিন শব্দটি থেকে স্ট্যাটাস শব্দটি এসেছে। বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? টিউটন জাতির যারা মানুষ ছিলেন তারা প্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেছিলেন। এতক্ষণ যে আমরা সিভিটাস, পোলিস এগুলো আলোচনা করে এলাম, এগুলোর মানে হচ্ছে ক্ষুদ্র নগরাষ্ট্র। কিন্তু এই প্রথম টিউটন যারা,
তারা বৃহৎ রাষ্ট্রের কথা বলতে শুরু করেছেন। স্ট্যাটাস শব্দটি সর্বপ্রথম কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? বৃহৎ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার উদ্দেশ্যেই এই স্ট্যাটাস শব্দটি ব্যবহার করা হয়েছে। কোন রাষ্ট্রচিন্তাবিদ সার্বভৌমিকতাকে সর্বোচ্চ এবং চরম কর্তৃত্ব হিসাবে সংজ্ঞায়িত করেছেন, যা একটি রাজনৈতিক সংস্থা বা প্রতিষ্ঠানের হস্তগত থাকে? কোন চিন্তাবিদ? জন অস্টিন। সার্বভৌমিকতা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কিন্তু বোঁদা। পরবর্তীকালে তা জন অস্টিনের হাত ধরেই কিন্তু বিকশিত হয়। মধ্যযুগে চার্চের নির্দেশকেই কিন্তু আইন হিসাবে মান্য করা হতো। পরে 16 শতাব্দীর দিকে যখন চার্চের সঙ্গে রাজার ক্ষমতাকে কেন্দ্র করে বিরোধ দেখা দিল, তখন বোঁদা এবং পরে হবস রাজার নির্দেশকেই আইন হিসাবে সমর্থন করা শুরু করলেন। আর সেই রাজার নির্দেশী আইন মানেই রাজা সার্বভৌম। জন অস্টিনের মতে কোথায় সার্বভৌমত্ব বিদ্যমান? রাষ্ট্রের হাতে। এই জন অস্টিন সার্বভৌমিকতা যে মতবাদ আছে, সেই সার্বভৌম মতবাদের একাত্মবাদী তত্ত্বের প্রবক্তা। তিনি সার্বভৌমিকতাকে চরম, অবাধ, অসীম ও অবিভাজ্য বলে মন্তব্য করেছেন। মানে সার্বভৌম ক্ষমতাটা এতটাই শক্তিশালী, যাকে বিভাজন করা যাবে না, যেটা চরম, যেটা অবাধ, অন্য কারো কথা বা আদেশ শুনতে রাজি নয়, এরকম একটা ব্যবস্থাকে অস্টিন সার্বভৌমিকতা বলতে চেয়েছেন। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের যে রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা রয়েছে, সেইখান থেকে আজ আমরা প্রথম পার্টের 30টি MCQ আলোচনা করলাম। দেখবে, পড়বে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।